কাকা ওই তোমরা দুজন তো চা খাচ্ছিলে, শিউলি ওই আমার জন্য এক কাপ চা বানাইতে তোর অনেক কষ্ট হবে তাই না? ও কষ্ট হইবই তো। তো ঠিক আছে, লাগবে না। বাসু ভাই তাই কষ্ট করতে আমার কোনো সমস্যা নাই, তুমি খাড়াও আমি আইতাছি। মা কাপড় নিয়ে যারে। হ্যাঁ, থ্যাংক ইউ শিউলি, থ্যাংক ইউ। তোরে দেখলে আমার খুব কষ্ট হয় রে বাচ্চু। তুই বিয়ে পাশে একটা সওয়াল, কিছুই করতে পারলি না, এটা মাইনে নেওয়া যায় না রে। কাকা তোমার একটা কথা কই আমি, এই যে ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম নামে কোনো শব্দ তুমি কখনো কোথাও শুনছো? শোনো, তুমি এটার মানে জানো? এইটার মানে হচ্ছে সাম্রাজ্যবাদ। আচ্ছা ঠিক আছে, ক্যাপিটালিজম মানে তোমার জানার দরকার নেই। এই ক্যাপিটালিজম সম্পর্কে তোমাকে আমি একটু বিস্তারিত বোঝাচ্ছি, শোনো। এই যে আমি বাচ্চু ডিগ্রি পাস করছি, কিন্তু বেকার অবস্থায় গ্রামে ফ্যাফা করে ঘুরে বেড়াইতেছি। এইটা এই ক্যাপিটালিজমের একটা চক্র, বুঝতে পারছো? ক্যাপিটালিজম এমন একটা জিনিস, মনে করো বিষয়টা এরকম যে একজনের কাছে 100টা জিনিস আছে, কিন্তু আরেকজনের কাছে ফকফকা কিছুই নেই। তোমার যদি আরেকটু খুলে বলি, মনে করো যে এই যে আমাদের গ্রামের সরকার সাহেব, তার তো অনেক জমি না, সমস্ত গ্রামের জমি তার, কিন্তু এই জমিগুলো একসময় কার ছিল? এই জমিগুলো একসময় গ্রামের সব মানুষের সমান ভাগে ভাগ করা ছিল, কিন্তু ক্যাপিটালিজমের চক্রে পড়ে আস্তে আস্তে মনে করো এই জমিগুলো সব তার হয়ে গেছে। তোমার কাছ থেকেও তো সে 2 কানি জমি কিনছে, কিনছে না? 2 কানি জমি কিনে ফেলছে না? আরে এটা তো তাদের দোষ না, শিউলির মার অসুখে আমি তো তাদের কাছে বেঁচে পেয়েছি। কাকা শোনো, এখানে দোষ গুণের কোনো কথা বলা হচ্ছে না, এখানে বলা হইতেছে ক্যাপিটালিজমের কথা। ধরো এই ক্যাপিটালিজম চক্রটা যদি না থাকতো, তাইলে উনি কিন্তু তোমার কাছ থেকে জমি কিনতো না, জমি কিনতে পারতো না। তুমি অভাবে পড়ছো, তুমি জমি বেচবা, তো ওনার এই অধিকারটা কে দিছে? এই জমিটা কেনার এই অধিকারটা দিছে হচ্ছে ক্যাপিটালিজম। এইটার থেকে আমাদেরকে বাঁচতে গেলে, মানে এইটা থেকে আমাদেরকে নিষ্কৃতি পাইতে গেলে আমাদের কি করতে হবে জানো? আমাদের করতে হবে বিপ্লব। কিন্তু সেই বিপ্লবটা দাঙ্গা হাঙ্গামা করে হবে না, সেই বিপ্লবটা আমাদের ভেতর থেকে আসতে হবে। তা না হইলে এই যে একজনের অনেক কিছু থাকবে, সে অনেক কিছু খাবে, একজন পাবে না, কিছুই পাবে না, এরকমই চলতে থাকবে, ঠিক আছে? কিন্তু এইভাবে তো চলতে দেওয়া যাবে না, এই জন্য আমাদেরকে বিপ্লব করতে হবে। তোমাকে এই বিষয়ে আমি আরো পরে মনে করো যে বিস্তারিত বুঝাবো, ঠিক আছে? বুঝতে পেরেছি, চল পাটি নিয়ে শুয়ে পড়, চল। ঠিক আছে। আরমান, আরমান। জি। মজনু বলছিল তুমি নাকি ঢাকায় যাচ্ছ? জি। বসো। তা কি সিদ্ধান্ত নিলে? গ্রামে থাকবে না? আসলে এখনো কোনো সিদ্ধান্ত নেই। আমি একটু ঢাকায় যাচ্ছি আজ, সোমবার ফিরে আসবো। কিন্তু আপনি তো শুনলাম দানপত্রের কাগজপত্র তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, তৈরি করে ফেলেছি, কিন্তু সেটা কার্যকরী হতে সময় লাগবে। ততদিনে যদি তোমরা মত পাল্টাও তো ভালো। ও হ্যাঁ, ওই নিশানাথ বাবু ঢাকায় যাচ্ছেন, তুমি তার সাথে যেতে পারো। নিশানাথ বাবু কেন ঢাকায় যাবেন? তোমাদের নামে আমি একটা নোটিশ পাঠিয়েছি, সেটা উনি পড়ে শোনাবেন তোমাদের। আমি কি নোটিশটা পড়তে পারি এখন? সেটা শোনাবার দায়িত্ব দেওয়া হয়েছে নিশানাথ বাবুকে, তিনিই পড়ে শোনাবেন। তুমি বরং ঢাকায় যাচ্ছ তো, দেখো আমার একটা কাজ করে দিতে পারো কিনা। জি বলুন। তুমি যাওয়ার সময় বরাতের কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে যাবে। ঢাকায় যে আমার বন্ধু আছে ফয়েজুল্লাহ, চেনো তো তুমি? জি। টাকাটা তার হাতে দিবে, সে তোমাকে কিছু ইসলামিক বই কিনে দেবে। 1,00,000 টাকার ইসলামিক বই? হ্যাঁ, একটা মসজিদের জন্য তো ইসলামিক বই প্রয়োজন, তাই না? হ্যাঁ, মসজিদটা ধরো মানে ধর্মীয় উপাসনার একটা স্থান, তারপরেও মসজিদে সামাজিক রাজনৈতিক চর্চা
এটা একটা প্ল্যাটফর্ম বলতেই পারি আমরা, সেক্ষেত্রে অন্যান্য বইও চলে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি শুধু টাকাটা পৌঁছে দিও, আমি ফয়জুল্লাহর সাথে কথা বলে নেবো টেলিফোনে। বাবা, আপনি তাহমিনা নামের কোনো মেয়েকে চেনেন? আপনার সাথে দেখা করতে এসেছিল, বিজনপুরের মেয়ে। তো কি হয়েছে? আপনি ওকে কিছু বলেছেন? আমি বলেছি যে তাকে আমার পছন্দ হয়েছে, আবার এটাও বলেছি যে আমার পছন্দই কিন্তু শেষ কথা না। সাধারণত আমার পছন্দের সাথে আমার ছেলে মেয়েদের পছন্দ মেলে না। বাবা, বাবা আপনি তো গ্রামে থাকেন, আপনার বোঝা উচিত গ্রামে এসব কথা খুব দ্রুত ডালপালা মেলে। ওই মেয়েটা বুঝি ছড়িয়ে বেড়াচ্ছে? আমি শুনেছি দীপালির কাছে, দীপালি শুনেছে ময়নার কাছে, এরকম করতে করতে পুরো গ্রাম জেনে যাবে। এক সময় দেখা যাবে যে গ্রামের লোকজন বলাবলি করছে যে সরকার সাহেবের ছোট ছেলে পালিয়ে বিয়ে করে ফেলছে। ও, তাহলে তো মুশকিলই হলো। এখন থেকে সাবধানে কথা বলতে হবে। আচ্ছা, মেয়েটিকে তোমার কেমন লেগেছে? বাবা আমার কোনো রকমই লাগেনি, এ বিষয়ে আর কোনো আলোচনা নেই প্লিজ। আচ্ছা বেশ বেশ। না মানে শোনো, ওই ও মেয়েটার বাবার নাম হচ্ছে নওশাদ। ও এক সময় সেই স্কুলে থাকতে আমার ফুটবলের প্রতিপক্ষ ছিল। একদিন করেছে কি, আমার দলের ছেলেরা নওশাদকে চ্যাংদোলা করে তুলে নিয়ে এসে আস্তে আস্তে দোলাই দিয়েছিল। সেই কথাটা মনে করতে করতে হঠাৎ করে আমি কথাটা মেয়েটাকে বলে ফেলেছিলাম যে আমার বোধহয় কথাটা বলা ভুল হয়েছে। আই এম সরি। বাবু, আমি আমি উঠলাম। শুনুন, আরে আপনি? জি, তোমার নাম তহমিনা? জি আমি তোমাকে তুমি করে বলছি। জি অবশ্যই। তুমি আলতাফ সরকারের কাছে গিয়েছিলে তোমাদের এনজিওর ব্যাপারে অনুদান চাইতে। জি, ওনার বিষয় সম্পত্তি দান করবেন শুনেই গিয়েছিলাম। আসলে আমরা গ্রামের নানা কাজ নিয়ে। আমি আলতাফ সরকারের ম্যানেজার। জি, বুঝতে পেরেছি স্যার। স্যার চলুন না, অফিসের ভিতরে বসে চা খেতে খেতে গল্প করা যাক। লাগবে না, আমি এখন চা খাবো না। আমি তোমার সঙ্গে কয়েকটা কথা বলে তারপর আমি চলে যাব। জি বলুন না। আপনি হয়তো অনেকক্ষণ আমার জন্য অপেক্ষায় ছিলেন। আসলে আমি ফিল্ডে গিয়েছিলাম, ওখানে আমার আরেকটা প্রজেক্টের কাজ চলছে। আপনি আমাকে কাউকে দিয়ে খবর পাঠিয়ে দিলেই তো পারতেন। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা হয়নি, আমি তোমাদের অফিসটা দেখে গেলাম। আমিও তোমাদের এনজিওতে কিছু অনুদানের ব্যবস্থা করে দিতে পারবো অবশ্য, তবে আমি অন্য একটা ব্যাপারে তোমার সঙ্গে আলোচনা করতে এসেছি। আর তোমার বাবা তো খুব সম্মানী মানুষ। যাই হোক, আলতাফ সাহেবের ছোট ছেলে আরমান, সরকার সাহেব হয়তো তোমাকে বলেছে যে তার ছেলের জন্য গ্রামে একটা সুন্দর শিক্ষিত মেয়ে পছন্দ। সরকার সাহেবের হয়তো তোমাকেও পছন্দ হয়েছে। এ বিষয়ে আপনি আমার সঙ্গে কথা না বলে আমার বাবার সঙ্গে কথা বললে। হ্যাঁ, তার আর দরকার নেই। আলতাফ সাহেবের কথা শুনে তুমি এবার মনে মনে কিছু ভাবতে শুরু করোনি তো? জি। আরমান ঢাকায় লেখাপড়া শিখেছে, বড় হয়েছে, তার নিজস্ব চিন্তা চেতনা, পছন্দ অপছন্দ থাকতেই পারে। আর সরকার সাহেব যদি ছেলের উপর জোর করে কিছু চাপিয়ে দেন, সেটাও ভবিষ্যতে কিন্তু মঙ্গল হবে না। আর আমি তোমার কাছে এসেছি সরকারের অজান্তে, এ কথা তুমি নিশ্চয়ই জানো। জি। তুমি বিজনপুরের মেয়ে, তোমার নিজস্ব প্রয়োজনে তুমি আমার কাছে আসতেই পারো, কিন্তু ভুলে ওই গ্রামের দিকে তুমি পা দেবে না। আর স্বপ্ন টপ্ন ব্যাপার তো আসছে না। আমার কথা বুঝতে তোমার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে। জি না। আমাদের সাক্ষাতের ব্যাপারটা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমি আশা করি। আর এত কিছু বলার প্রয়োজন ছিল না। আমি শুধু সরকার সাহেবের পছন্দটা কেমন সেটাই দেখতে এলাম। তো দেখে এখন আপনার কি মনে হচ্ছে? আমার মনের ব্যাপারটা আমার কাছেই থাক।
সাহেব কি কথা কম বলেন? কথা কম বললে উকিল হওয়া যায় না। তাহলে চুপচাপ যে মনোসংযোগ করছিলাম, মানে আপনাকে নিয়ে ভাবছিলাম। আমাকে নিয়ে কি ভাবছিলেন? এই কয়দিনে আপনার বাবাকে অনেকটা আমি চিনেছি। আপনার বাবার সঙ্গে আপনাদের মতপার্থক্যের মূল সূত্রটা যে কি, আমি সেটাই শুধু বুঝতে পারলাম না। আমি রক্তে বিশ্বাস করি, বুঝলেন তো। জিন সম্পর্কে আমার মনে হয় আপনি আমার চেয়ে ভালোই জানবেন। আমি মনে করি এবং বিশ্বাস করি যে একজন মানুষের মেজাজ, রুচি এইসব প্রবাহমান রক্তের ধারাতে বিরাজ করে। আপনাদের এই কঠিন মতপার্থক্য আসলে হওয়ার কথা ছিল না। আপনাদের মধ্যে কোনো একজন আপনার বাবার মতের সাথে মিল থাকার কথা ছিল, এবং আমি ভাবছিলাম যে সেই একজনটা হয়তো আপনি। উকিল সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি। করুন। আচ্ছা, আপনার কি মনে হয় না যে বাবার এই সব কর্মকাণ্ড এক ধরনের নাটক? হ্যাঁ, সে তো বটেই। এই যে আপনার সাথে আমাকে ঢাকায় পাঠানো হচ্ছে, এটাও তার নাটকের একটাই অংশ। বাহ, আপনি বুঝতে পারেন তাহলে? এই নাটকীয়তা নিয়ে আপনার এত দুশ্চিন্তা কেন, সেটাই আমি বুঝতে পারছি না। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার মতো একজন খ্যাতনামা অ্যাডভোকেট কেন এই নাটকের সাথে জড়ালেন, এটা কি ছেলে মানুষই না? দেখুন, আমি একজন প্রফেশনাল। আপনার বাবা আমাকে কি পরিমাণ টাকা দিচ্ছেন সেটাই আমার কাছে বড় কথা। উনি সিনেমা বানাচ্ছেন না নাটক বানাচ্ছেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। বুঝলাম। তো থাকুন না, গ্রামে থেকে যান না কিছুদিন। মানুষের জীবন তো এমনি রিপিটেশন, মানে চর্বিত চর্বণ। উকিল সাহেব, চা খাবেন? চা কোথায়? হিরালাল, সামনে কোনো একটা চায়ের দোকানে গাড়িটা পার্ক করুন। দীপালিপা, আরে তুমি সাদের মধ্যে কিরে ময়না, কিছু বলবি? হ কাকা শিউলিরও যেটা গীত তৈরি করার কথা বলছিল না, তুমি জানো তো? আরে জানি। সেটা আজকে হইব, তুমি যাইবা? মজনু কিন্তু শিউলিরে নিয়ে আসছে, তাড়াতাড়ি নামো। শুরু করো। এক যে ছিল জমিদার, তার আলতাপ সরকার নাম, দুই ছেলে আর দুই কন্যায় তার করিল বদনাম। তারা ঢাকায় থাকে একলা রাখে বাপজানে রে গ্রামে। ঢাকায় আছে তারা নাকি বিরাট নামে ধামে। বড় আশাপ সরকার হইছে ডাক্তার বিলাত ফেরত বলে। তাহার কাছে রোগী নাকি আসে দলে দলে, কিন্তু তাহার গ্রামে ডানে বামে মেলা রোগী আছে। চিকিৎসার অভাবে কত হইয়া গেছে। ছোট ইঞ্জিনিয়ার বেরেন ভালো ঢাকা শহর থাকে। ঢাকা শহর জুইরা নাকি দালান কোঠা আছে, কিন্তু গ্রামের বাড়ি হাজারি ঘর বাড়িহীন কত। ঝড় বৃষ্টিতে বাসে তারা পশু পাখির মতো। কন্যা লাবণ্য হয় স্বনামধন্য অফিসের অফিসার। ঢাকা শহর প্রতি প্রহর বিরাট ব্যস্ততার। তবু তাহার গ্রামে কত নামে কত মানুষ বেকার।
কাজকর্মের অভাবে হয় ভয় রঙিন স্বপ্ন দেখার বাকি অনন্যায় বাকি অনন্যা হয় মান্যগণ্য কলেজে প্রফেসর কত ছাত্র ছাত্রী পড়ায় বছরের পর বছর কিন্তু তাহার গ্রামে মূর্খ খামে মোরা শিক্ষার অভাব সকল কর্মকাজে তাদের অশিক্ষারই প্রভাব জমিদারের স্বপ্ন ইসার রত্ন গ্রামে ফিরে আসুক তাদের সোয়াই গ্রামের মানুষ সুখ সাগরে ভাসুক স্বপ্ন হয় না পূরণ রক্তক্ষরণ আলতা ফেরি বুকে ছেলে মেয়ে হয় কুলাঙ্গার গ্রামকে ঘৃণা করে বললাম তিরস্কারে পুঁথি সুরে লাভ ক্ষতি না ভেবে পুঁথি শূন্য সরকার কাকাই কি জানি কিভাবে হায় রে কি হইল কে কি কইল আমার পুঁথি শেষ তারা গ্রামে ফিরুক প্রাণটা ভরুক মোনাজাতাও শেষ ভাই আমার পুঁথি শেষ। সরকার সাহেব, আমার মায়ের প্রতি কি আপনার পছন্দ হয়েছে? হয়েছে। কাকা, আপনি তো বলছিলেন শিউলির গান পছন্দ হইলে শিউলি যা চাইব আপনি তাই দিবেন। আবার তোমার মেয়েকে বলো আমার কাছে কি চাইবে সেটা চাইতে। রে মা, সরকার সাহেব যখন বলেছেন নিশ্চয়ই তিনি দিবেন। বল কি চাই? কাকা, আমার মায়ের এক জোড়া বালা বরদ কাকার কাছে বন্ধক দিছিল বাজান।